জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম রিধা। ইসরায়েলি ভূখণ্ডে ইরান ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তা প্রতিহতের দাবি করেছে আইডিএফ। উল্টোদিকে তেল আবিবের হামলায় তেহরান সহ বেশ কয়েকটি শহরে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। 5 দিনের এই সংঘাতে ইরান 450-র বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা HRANA। টানা 5ম দিনের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে এই হামলা পাল্টা হামলা। সোমবার রাতভর তেল আবিবকে লক্ষ্য করে 30টি মিসাইল ছুড়েছে তেহরান। পাশাপাশি হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক স্থাপনা ও মোসাদ অপারেশন প্ল্যানিং সেন্টারে। জবাবে ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার আলী সাদমানিকে হত্যার দাবি করছে তেল আবিব। এছাড়াও তেহরান, তাবরিজ ও ইস্পাহানে চালানো হয়েছে হামলা। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে IRGC। এমন পরিস্থিতিতে সাময়িক অস্ত্রবিরতির বদলে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধ করতে চায় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সংঘাত বন্ধে ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যের বিশেষ দূতকে তেহরানে পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় উদ্বেগ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া সংঘাতের 5ম দিনে এসে ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছেন 21টি মুসলিম রাষ্ট্র। সংঘাত থেকে প্রাণে বাঁচতে ইরান থেকে প্রতিবেশী আজারবাইজানে আশ্রয় নিয়েছেন 600-র বেশি বিদেশি। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে দলে দলে সীমান্তের দিকে যাচ্ছে হাজারো মানুষ। বার্তা সংস্থা AFP জানিয়েছে আজারবাইজানের মাধ্যমে ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। কাস্পিয়ান সাগর উপকূলে আজ তারা নিরাপত্তা চৌকি হয়ে সীমান্ত পার হচ্ছেন তারা। এরপর তাদের আজারবাইজানের রাজধানী বাকুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে বিভিন্ন ফ্লাইটে নিজ নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন তারা। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত সহ মোট 17টি দেশের নাগরিকরা ইরান থেকে আজারবাইজান হয়ে নিজ নিজ দেশে ফেরার পথে রয়েছেন। ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে আমাদের দখলে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যাল দেয়া এই পোস্টটি তিনি স্পষ্ট করেননি। আমাদের বলতে তিনি আসলে ঠিক কাদের বুঝিয়েছেন। 1-1.5 ঘন্টার ব্যবধানে ইরান ইস্যুতে মোট 3টি পোস্ট দিয়েছেন ট্রাম্প। সবশেষ পোস্টে লিখেছেন নিঃশর্ত আত্মসমর্পণ। ধারণা করা হচ্ছে এই হুঁশিয়ারি তেহরানের উদ্দেশ্যেই দেয়া। এর আগে আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছে তা ভালোভাবেই জানেন তিনি। খামেনি হত্যা করা কোনো কঠিন কাজ না, কিন্তু এখনই খামেনিকে হত্যা করা হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এই পোস্টের প্রতিটি লাইনে আমরা বা আমাদের শব্দ ব্যবহার করেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দর। ইরান ইসরায়েল সংঘাতের জেরে মঙ্গলবার দিনের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $73 উপরে। যদিও সংঘাত শেষ হবে এমন আশাবাদে সোমবার আরও 1% কমেছিল জ্বালানির দর। ইরান ইসরায়েল সংঘাত 5ম দিনে পৌঁছানোয় বিনিয়োগকারীরা আরও যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগ স্থগিত রেখেছেন। বর্তমানে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইরান বিশ্বে তৃতীয়। এই সংঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়ে বেড়ে যেতে পারে দাম। এর মধ্যে জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে তেহরান। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানি বিষয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়েছে অর্থ উপদেষ্টা। বলেছেন আপাতত ব্যবসা বাণিজ্য এই সংঘাতের কোনো প্রভাব পড়েনি। আগের দরই জ্বালানি সহ প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে। মঙ্গলবার সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির দামসহ বিভিন্ন আমদানি পণ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, কারণ আমদানি করা মালামাল হরমুজ প্রণালী দিয়েই আসে। যুদ্ধের প্রভাব নিয়ে দেশের প্রস্তুতির ব্যাপারেও তিনি বলেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুতি থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে না। বিশেষ প্রসেস যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সারানোর ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওটা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন, সবাইকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে ইরান ইসরায়েল সংঘাত ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি যাতে এরা নিরাপদে থাকতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরও কিছু দেশে প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে, আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে ধীরে ধীরে কমে আসছে মতপার্থক্য। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া এমপিরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়। সভা শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সংসদের উচ্চকক্ষের ১০০ আসন নিয়ে দলগুলো একমত হলেও প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে চলছে আলোচনা। এছাড়া আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এই সংস্কারে একমত হয়েছে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অর্থ বিল, আস্থা ভোট, সংসদের স্থায়ী কমিটির 4টি গুরুত্বপূর্ণ পদ নিয়ে ঐকমত্য হয়েছে। এছাড়া আগামী মাসে জুলাই সনদ ঘোষণায় কমিশনের সংকল্পবদ্ধ বলে জানান তিনি। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। আমাদের দলের অবস্থান হচ্ছে, তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। আশা করছি যে আগামী 12 কার্যদিবসে এই অনেকগুলো এই ক্রুশিয়াল যে টক্সটা এটা কমপ্লিট হওয়ার আশা করছি আমরা, এবং আমরা আশা করছি যে আগামী মাসে এটার একটা এই যে জুলাই চার্টারটা এটা গৃহীত হবে। আর জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। জাতীয় সংসদে নারীদের জন্য
100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যেটা সংবিধানের 95(1) অনুচ্ছেদে আছে এবং তার পাশাপাশি সংবিধানের 48(3) অনুচ্ছেদে আছে, সেগুলো সংশোধনের ব্যাপারে এক ধরনের ঐক্যমত হয়েছে। কিন্তু আমরা এই বিষয়টিও আগামী সপ্তাহে পুনর্বার আলোচনা করব, যাতে করে আমরা এক জায়গায় আসতে পারি। জাতীয় নির্বাচনের সময় ঠিক করা নিয়ে যে আলোচনা হয়েছে তাতে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক সংস্কৃতি বদলাতে কাজ করছে বিএনপি। মতভেদ থাকলেও ভিন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন নিয়ে কোনো ধরনের অস্থিরতা কাম্য নয়। বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে, আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই, নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। মেয়র হিসেবে সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠকের পরদিনই বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, শপথ নেয়ার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন না তিনি। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। পাশাপাশি জনগণের সাথে প্রতারণা ও শপথ ভঙ্গের অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এর আগে সকাল থেকে দক্ষিণ নগর ভবনের মূল ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেন ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে মেয়রের শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নানা স্লোগান দেন তারা। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই আন্দোলনকে আপনারা এভাবে অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এরপর অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতারা বলেন, গেল 10 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা নিক্ষেপ করার মতো সাহস পেয়েছে। বর্তমান যে প্রশাসন সেই নিয়োগের পর থেকেই দেখে আসছি একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিছুদিনের মধ্যেই দেখতে পেলাম মুসলিম হলেও একজন মানসিক ভারসাম্যহীন তোপাচ্ছাদকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামির কারণে সংস্কৃতির চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জিয়া শিশু একাডেমির শাপলাকুড়ির চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের উন্নয়নে বাধা দেওয়া হয়েছে, তবে এখন তারা এগোচ্ছে। এলাকা ভিত্তিক অমিল থাকলেও দিন শেষে বাঙালির সংস্কৃতি এক। ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন, এককভাবে একটি দলের সঙ্গে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতির কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গে মঙ্গলবার বিকালে ময়মনসিংহের টাউন হলে দলটির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের সাথে বৈঠক, সেই বৈঠকের ভিতরে কি বলে, ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায়, তবে শর্ত কিন্তু আছে সংস্কার বিচার। কিন্তু আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে আপনি এককভাবে একটা দলের সঙ্গে বসে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আগের কথা পরবর্তী কথা পরিবর্তন করতে আপনি পারেন না। কেটলি প্রতীক পরিবর্তন চেয়ে ইসিতে আবেদন করেছে নাগরিক ঐক্য। মঙ্গলবার নির্বাচন কমিশনে দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার সহ 2 প্রতিনিধি দল এই আবেদনপত্র জমা দেন। জানা যায়, নাগরিক ঐক্যের দলীয় পছন্দ অনুযায়ী শাপলা অথবা দোয়েল পাখি প্রতীক চেয়েছে আবেদন করেছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে দপ্তর সম্পাদক বলেন, শাপলা কিংবা দোয়েল জাতীয় প্রতীক হয় নতুন বিধিমালা অনুযায়ী অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গত বছরের 2 সেপ্টেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কার। আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিক উপলক্ষে প্রণীত হবে। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, বহু বছর পর বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের জন্য এটি একটি উৎসবমুখর উপলক্ষ হবে। এ সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইল জানান, এখন থেকে বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। মঙ্গলবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের দেয়া সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা বা নেয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত করা হয়েছে এই অধ্যাদেশ। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2-এ সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম। প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারকদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডই হবে, এ নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ দেয়া হবে না। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের মামলাগুলো 2 ট্রাইব্যুনালে ভাগাভাগি করে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায় না দেশের মানুষ। দুটো ট্রাইব্যুনালে দেয়া হবে, যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে। বাংলাদেশে গত 15 বা 15.5 বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত, তাকে
প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। শেয়ার বাজারে বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের নামে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্তের বিরুদ্ধে 256,97,70,304 টাকা আত্মসাৎ এবং 542,31,51,982 টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে। তারা সংঘবদ্ধভাবে কেনা বেচার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগ করতে প্রলুব্ধ করেছে। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আবুল খায়ের, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256,97,00,000 টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 29,94,00,000 টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে। এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ইনচার্জ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া ঢাকা 13 আসনের বিভিন্ন সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এসব মিছিলে নেতৃত্ব দেওয়া কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি হাফিজুর রহমান। দেশে একদিনে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 18 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল একদিনে 312 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 18 জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 5.77%। নতুন করে 18 জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 20,51,876 জনে। আর নতুন করে 2 জনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,506 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020 সালের 8 মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বরগুনার পর এবার কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে জেলা সিভিল সার্জন অফিস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার। ইতিমধ্যে কুমিল্লায় দাউদকান্দির 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গত 2 মাসে আক্রান্ত হয়েছে 700-র বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে বরগুনায় নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট আক্রান্ত হলেন 1985 জন, আর মৃত্যু হয়েছে 5 জনের। এ অবস্থায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে সকলকে সচেতন হতে হবে, আর আক্রান্তদের শুরু থেকেই চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। বান্দরবনে আরও একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম মেহরাব হোসেন। বন্ধুদের সাথে নাইখ্যাংছড়িতে ঝর্ণায় বেড়াতে গিয়ে এই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চাকমাপাড়ার লেবু বাগান ফাত্রাঝিরি ঝর্ণায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে উখিয়ার মরিচ্চা এলাকা থেকে 18 জনের একটি দল ঝর্ণা দেখতে যায়। গোসল শেষে ফিরে আসার সময় বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে বড় খালের পানি বেড়ে যাওয়ায় খালের পাড় দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ বাঁশের ডাল ভেঙে পানিতে পড়ে স্রোতে ভেসে চলে যায় সোহরাব।
খালটি ধুরুমখালি খাল দিয়ে বেজু খাল হয়ে সাগরে চলে গেছে। নিখোঁজ মেহরাবের বাড়ি কক্সবাজারের উখিয়ায় মরিচ্চা এলাকায়। এর আগে গেল 11 জুন আলী কদম বেড়াতে গিয়ে খাল পার হওয়ার সময় 3 পর্যটক নিখোঁজ হয়। সেই ঘটনায় 2 জনের মরদেহ পাওয়া গেল, এখনও নিখোঁজ 1 পর্যটক। গাজীপুরের কাপাসিয়ায় বাস চাপায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। জামিরা চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অন্যান্য ক্লাসিক পরিবহন একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালকসহ 6 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত্যু ঘোষণা করেন। নিহত হলেন রত্না আক্তার, ছেলে সায়ান ও অপর যাত্রী তৌহিদুল। বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাস ও সিএনজির চালক পলাতক রয়েছে। দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী ও 1 ট্রাক চালক নিহত হয়েছেন। ফুলবাড়ি ও বাজিতপুর এলাকায় আলাদা 2টি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মঙ্গলবার সকাল 6:45টার দিকে বৃষ্টির মধ্যে ফুলবাড়ির দিকে যাওয়া মোটরসাইকেলের সাথে দিনাজপুরগামী ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া জেলার নবাবগঞ্জের বাজিতপুরের মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় চলন্ত আরেকটি ট্রাক। এতে 1 ট্রাক চালক নিহত হন। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বিগত সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক রপ্তানিকারক হারিয়ে গেছে। আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় অপরিকল্পিত বিনিয়োগ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম বিজিএমই ভবন মাহবুব আলী হলে বিজিএমই পরিচালনা পর্ষদের চট্টগ্রামের নির্বাচিত পরিচালকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিজিএমইর সভাপতি। অনুষ্ঠানে বিজিএমইর সার্ভিস চার্জ 25% কমানো, ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে এক প্ল্যাটফর্মে আনা, গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে নবনির্বাচিত নেতৃবৃন্দ। বন্ড কাস্টমসে হয়রানি এবং কাঁচা মাল খালাসে বিভিন্ন জটিলতা তুলে ধরে অনুষ্ঠানে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিজিএমইর প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী সহ আরও অনেকে। এক্সপোর্ট গ্রোথ হওয়া মানে আমাদের সমৃদ্ধি না। যদি তাই হতো 7,164 অথবা 68 জন বিজিএমএর সদস্য যারা সদস্য হয়েছিলেন পূর্ণাঙ্গভাবে, এখন এক্সপোর্ট করি মাত্র 2,500। বাকিটা কোথায় হারিয়ে গেলেন? এই জন্য হারিয়ে গেছেন যে এই আমাদের মধ্যে যে কম্পিটিশন, এই কম্পিটিশনে ওনারা টিকতে পারেননি। আর টিকতে পারেন নাই সরকারের কিছু ভুল পলিসি নেওয়ার কারণে। রাসায়নিক অস্ত্র কনভেনশন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের 24তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীর 86 জন সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবাই তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন যথাযথভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিএনএসিডব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে আলোচনা করা হয়। যশোরের মনিরামপুরে নগদের 2 কর্মকর্তার কাছ থেকে 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কুয়াদা জামতলা এলাকায় 4 দুর্বৃত্ত অস্ত্রের মুখে এই টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা। নগদের যশোর শাখার ম্যানেজার জানান, 55 লাখ টাকা নিয়ে মনিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা। কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের থামানোর চেষ্টা করে। এ সময় চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি তাদের সামনে পড়ে যায়, আটকে যান তারা। পরে 999-এ ফোন করলে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে নগদের 2 কর্মকর্তার কথা অসংলগ্ন জানিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত 12টার দিকে সিলেটের জালালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 9-এর পক্ষ থেকে জানানো হয়, সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আরেক অভিযুক্ত মা এন্টারপ্রাইজ বাসের চালক সাব্বিরকে ঘটনার পরপরই স্থানীয় জনতা হাতে নাতে আটক করে সেনাবাহিনীর কাছে সুপর্দ করে। এর আগে গেল রোববার রাতে নবীগঞ্জ শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ময়মনসিংহে ক্লিনিক মালিককে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চাঁদাবাজের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সদস্যরা। মঙ্গলবার দুপুরে 12টার দিকে নগরীর চরপাড়া মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন তারা। এর আগে গত শনিবার নগরীর বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদা চেয়ে না পেয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হারুন ও রশিদকে মারধর করে কয়েকজন যুবক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ত্রাণ নিতে এসে আবারও হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় সোমবার কমপক্ষে 45 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষা করার সময় এই হামলার শিকার হন তারা। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রে থেকে ত্রাণ নিতে এসেছিলেন তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে এই এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোর জরুরি সেবা, নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণ কক্ষগুলোতে আহত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। যুদ্ধের 20তম মাসে এসে গাজায় ইসরায়েলি হামলায় 55,362 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 10,000ই শিশু, নারী ও বৃদ্ধ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মৃত্যু হয়েছে অন্তত 14 জনের, আহত হয়েছেন আরও 99 জন। মঙ্গলবার রাতে কিয়েভে এই ভয়াবহ হামলা চালায় রাশিয়া। কয়েক মাসের মধ্যে রাজধানীতে এটাই সবচেয়ে বড় হামলা। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। রাতভর 400 শতাধিক ড্রোন আর 32টি মিসাইল দিয়ে হামলা করেছে মস্কো। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন এই হামলা চালিয়ে যাচ্ছে কারণ তিনি যুদ্ধ শেষ করতে চান না। এদিকে কিয়েভ ছাড়াও দক্ষিণ বন্দরের শহর ওডেসায় রুশ হামলায় প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরও 17 জন। মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী আরেকটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট স্থগিত করা হয়েছে। কারিগরি সমস্যার কারণে বিমানটির উড্ডয়নের স্থগিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। স্থানীয় সময় দুপুর 1টায় বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। এদিকে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান কলকাতায় অবতরণ করানো হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে কলকাতার একটি বিমানবন্দরে অবতরণ করিয়ে যাত্রীদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলা হয়, বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ছিল। বিমানের বৈমানিক জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটিকে অবতরণ করিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশের পরবর্তী মৌসুমের ড্রাফটে অনুষ্ঠিত হবে 19 জুন। সেখানে বড় চমক 43 বছর বয়সী ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের নাম। এছাড়াও 10 জন বাংলাদেশি আছেন সেই তালিকায়। ড্রাফটটিকে সামনে রেখে যে কজন খেলোয়াড়কে বিশেষভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান। সবশেষ আইপিএলের পারফরমেন্সে নজর করেছেন তিনি। এছাড়াও ড্রাফটে আরও আছেন শেখ মেহেদি, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকার। রিশাদ হোসেনকে রিটেইন করার সম্ভাবনা আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোভার্ট হ্যারিকেন্সের। ডিসেম্বরের মাঠে গড়াবে বিগ ব্যাশের পরের মৌসুম। একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশের প্রিমিয়ার লিগ ও দুবাইয়ে আইএল টি-20।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে 21টি ক্রীড়া বিভাগ ও ফেডারেশনের সাথে মত বিনিময় সভায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি ও ক্রীড়াক্ষেত্রে নিয়মিত সাফল্য পেতে ফেডারেশনগুলোর সাথে একযোগে কাজ করতে চায় বিকেএসপি। ইন্ডিভিজুয়াল গেমস হিসাবে সুইমিংটা অবশ্যই হওয়া উচিত। সুইমিংটা আমাদের অর্জন ছিল অনেক বেশি। একসময় সাব গেমসে আমরা কতগুলি সুইমিং থেকে গোল্ড পেতাম, বিমল তরফদার, কারান মিজান সব। এখন একটা দুইটা গোল্ড, একটা ব্রোঞ্জ পাইলে, সিলভার ব্রোঞ্জ পাইলে আমরা অনেক খুশি হয়ে যাই। তো এটা আমাদের চিন্তা রয়েছে অ্যাথলেটিক্স এবং সুইমিং এ দুইটা নিয়ে। তো পাইপলাইনে এখন বিকেএসপি শুধু আমরা প্লেয়ার দিচ্ছি, আনাচে কানাচে থেকে তৃণমূল পর্যায়ে থেকে অন্য জায়গা থেকে আসছে, এখন আসছে না। তো বিকেএসপির একার পক্ষে এই পাইপলাইন এতগুলি খেলার 21টা খেলার পাইপলাইন জাতীয় দলের মেনটেন করা খুব কষ্টকর। ফাইনালি যেটা সুখকর খবর সেটা হচ্ছে যে এখন সবাই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যেখানে উপলব্ধি করেছে যে ফেডারেশন এবং বিকেএসপি যদি একসাথে কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা বাংলাদেশের খেলাধুলাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া যদি আমরা ভালো করতে চাই, ফেডারেশন এবং বিকেএসপিকে একসাথে কাজ করতে হবে। এই জিনিসটার শুরুটা আমরা আজকে দেখেছি, আমি আশা করব যে এটা কন্টিনিউ করবে। আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 2 অক্টোবর। এবছরের সেপ্টেম্বরের অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া আসরে ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। আগামী 30 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী বিশ্বকাপের। 7 অক্টোবর গুয়াহাটিতে আসরের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা। 10, 13 ও 16 অক্টোবর পরের 3 ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। 20 অক্টোবর শ্রীলঙ্কা ও 26 অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে টাইগ্রেসরা। লিগ পর্বের শীর্ষ 4 দল খেলবে সেমিফাইনালে। পাকিস্তান সবকটি ম্যাচ খেলবে কলম্বোতে। দলটির সেরা 4-এ জায়গা করে নিলে প্রথম সেমিফাইনাল হবে কলম্বোতে, নয়তো গুয়াহাটিতে, দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। পাকিস্তান ফাইনাল উঠলে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হবে কলম্বোতে, না হলে শিরোপা লড়াই হবে ভারতের বেঙ্গালুরুতেই। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।